আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। তবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং দেখতে দেখতে এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটি অনেক মানুষের সামনে পৌঁছাতে সাহায্য করবে। তো এই তো দেখতেই পেলেন আমি কিভাবে লিচু সংরক্ষণ করি, বিশেষ করে লিচুর দিন আসলে। তো যখন একদম শেষের পর্যায়ে যায় তখন হচ্ছে আমি ডিপে সংরক্ষণ করি কিছুদিন। আর লিচু সিজন চলাকালীন দেখা যায় যে ১০০টা যদি লিচু নিয়ে আসি তো ২ জন মিলে তো আর লিচুগুলো শেষ করা যায় না ১-২ দিনে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে লিচু হচ্ছে আনার পরে একদিন ভালো থাকে, এরপরে লিচুর যে খোসাটা শুকিয়ে যায় এবং তারপর ভিতরে পোকা দেয়। তো এই অবস্থায় যদি নরমালে রেখে দেই তাহলে আর কোনো সমস্যা নাই। ১ সপ্তাহ হোক ১৫ দিন হোক লিচুর কোনো প্রবলেম না, এমনকি কালারটা পর্যন্ত নষ্ট হয় না। তো এভাবে রেখে দেবেন, আশা করছি উপকার পাবেন। আর এখানে আমি খাসির মাংস নিয়েছি, সেগুলো একেবারেই ছোট ছোট করে নিচ্ছি। তো আমি আজকে যেটা রান্না করব তার জন্য খাসির মাংসটা এরকম ছোট ছোট করেই টুকরো করতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তবে মাংসগুলো বেশ কয়েকবার ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এবং ধোয়ার পরেও অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যেন যে রক্ত পানি থাকে ওটা যেন বের হয়ে যায়। আর আমি এখানে হচ্ছে কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছিলাম হচ্ছে পাঁচফোড়ন, এরপর নিচ্ছি ১ চামচ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া, এরপর জিরা, আর নিয়েছি মৌরি, আর হচ্ছে ৩ থেকে ৪টা শুকনো মরিচ। তো এগুলো আমি হালকা একটুখানি করে টেলে নেব, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো হালকা একটু করে টেলে নিলাম। আর মোটামুটি হয়ে আসছে, এটাকে আমি পাটায় একটু আধা ভাঙা করে নেব, একদম পুরোপুরি গুঁড়ো করব না, আবার যেন একেবারে আস্তও না থাকে, এরকম পর্যায়ে রেখে দেব। তেজে এই পর্যায়ে রেখে দিচ্ছি। তো আমার এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর অল্প কিছু পরিমাণ সরিষা বেটে নেব, একেবারেই অল্প পরিমাণ নিয়েছি। তো যে মাংসটা আমি ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো পানিটা ঝরে যাওয়ার পর এবার আমি মশলা মিশিয়ে নেব। বেশ অনেকখানি পরিমাণ হচ্ছে টক দই দিলাম, এরপর দেব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপর জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, আর সবশেষে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু মিলিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব।
মশলাটা যেন মাংসের গায়ে সম্পূর্ণ ভালোভাবে লাগে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পরিমাণ আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি ১/২ কেজির উপরে পোলার চাল নিয়েছি এবং পোলার চালটা বেশ অনেকক্ষণ ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত একেবারে স্বচ্ছ পানি না বের হয়েছে এতক্ষণ আমি ধুয়েছি এবং একটা ছাঁকনিতে তুলে রেখে দিচ্ছি যেন পানিটা একেবারে ঝরে যায় এবং চালটা একেবারে ঝরঝরে হয়। আর এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিলাম আর তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে আসছে। যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে সেটাই দিয়ে দিচ্ছি। আর যে তেহারি মশলা সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ পরিমাণ। তো অনেকে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কি রান্না করব। আমি আজকে মাটন তেহারি রান্না করব। মাটন তেহারিটা আমি মোটামুটি ভালোই রান্না করি। যদিও নিজের ঢাক নিজে পেটানো হচ্ছে, তবে আমার ফ্যামিলির প্রত্যেকেই বলে, আম্মু, আমার ছোট ভাই, ওরা আমার হাতের তেহারিটা খুব পছন্দ করে। ওদের কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হচ্ছে ৫ ফোড়ন আর দিলাম অল্প একটু রসুন বাটা। তো এই যে সরিষার তেল খাঁটি কিনা এটা বুঝবেন কিভাবে? কড়াইতে দেওয়ার পরে রসুন হোক বা জিরা হোক যে কোনো জিনিস দেওয়ার পরে যদি এরকম ফুলে যায় বা ফেনা হয় তাহলে বুঝতে পারবেন সরিষার তেলটা খাঁটি। আর যদি তুলনামূলক অনেকটা কম হয় ফেনাটা তাইলে বুঝতে হবে যে পুরোপুরি খাঁটি নয় তেলটি। তবে এই তেলটি একদম পুরোপুরি খাঁটি। নতুন একটা ব্র্যান্ড। এতদিন রাঁধুনি খেতাম, কিন্তু এটা হচ্ছে এসিআই, খুব ভালো একটা তেল। আমি এখন থেকে এই তেলটাই খাই। তবে জানি না এটা আবার কতদিন ভালো রাখবেন ওনারা। তো যখন বিক্রিটা বেশি হবে আবার হয়তো তখন নষ্ট করে ফেলতে পারে, বলা যায় না। তো এই যেখানে আম দিয়েছি, কাঁচা আম। আর এদিকে হচ্ছে আমার যে তেহারির যে মাংসটা এটা কষানো প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে, তবে আমি ঝোলটা শুকিয়ে নেব। আর চিনি দেওয়ার পরে চিনিটা অনেকটা টেনে এসেছে। এর মধ্যে যে ওই যে গুঁড়ো করা মশলা সেটাই দিয়ে দিচ্ছি। তো এবছরের প্রথম আমি আমের আচার বানাচ্ছি। আমি তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে কিন্তু বেশ অনেকখানি জাল দেওয়ার পরে। আর আচার হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন যে তেলটা উঠে এসেছে বা যতটা তেল দিয়েছেন ততটা তেল আচার থেকে ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন আচারটা হয়ে গেছে। আমার এদিকে হচ্ছে যে মাংস, তেহারির মাংস সেটাও হয়ে গেছে। এবার তেহারির যে মশলাটা ওটা হচ্ছে হওয়ার আগে আবার একটুখানি দিয়ে নিলাম। সেক্ষেত্রে মশলার যে ঘ্রাণ ওটা বজায় থাকবে। তো প্যানে আবার হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি আজকে তেহারিটা রান্নাই করব সরিষার তেলে। তো সরিষার তেলে তেহারি রান্না করলে আমার কাছে মনে হয় যে একটু তেলটা যদি বেশিও হয় সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত। আর সয়াবিন তেল এমনিতেই বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী না। তো আর তেহারিতে সরিষার তেল দিয়ে রান্না করলে তেহারির আলাদা একটা মজা থাকে বা মজা লাগে।
সেই কারণে আমি আজকে তেহারিটা সরিষার তেলে রান্না করলাম। এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে এবং ভাজা শেষে যে তেহারির মাংস কষিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি। তো পানি আপনারা চাইলে পরিমাপ করেও দিতে পারেন। যে পরিমাণ চাল নেবেন সে পরিমাণ তার ডাবল পানি নিবেন। তো আমি এখানে পরিমাপ করে দেইনি। আন্দাজে দিয়ে নিলাম। আশা করি একদম পারফেক্টই হবে। যেহেতু চালটা অনেকক্ষণ ভাজা হয়েছে, তো পানি দেওয়ার সাথে সাথে এই তো অনেকটা একদম আ শুকিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি ১ চামচ পরিমাণ কেওড়া জল দিলাম। তো কেওড়া জলটা একটু আ মেপে দিলেই ভালো হয়। কারণ যদি এটা বেশি পড়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে গন্ধটা অনেক কড়া হবে। তো তেহারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমার তেহারিটা প্রায় হয়ে আসছে শেষের দিকে। তো শেষ মুহূর্তে এসে আমি উপর দিয়ে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেব। আর আমার বেরেস্তাটা আগেই করা ছিল। আ এর আগে যখন তেহারি রান্না করেছিলাম তখনই হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম। কারণ বেরেস্তা করা একটা ঝামেলা, পেঁয়াজ কাটা। আ আর অনেক সময় লাগে। আস্তে, আস্তে ভাজতে হয় তো। তো এজন্য মোটামুটি আমি ১ বাটি করে রাখি। আ খাইতে, খাইতে যখন শেষ হয়ে যায় আবার কিছুদিন পর আবার বেরেস্তা ভেজে রাখি। তো আমার রান্নাটা একদম প্রায় কমপ্লিট। দেওয়ার পরে এই যে এরকম অবস্থা হয়েছে তেহারির। আর আন্দাজে পানি দিয়েছি, তবে মাশাআল্লাহ তেহারি অনেকটা ঝরঝরে হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর তেহারি যদি ঝরঝরে না হয় সেক্ষেত্রে একদম মজা লাগে না। আমার তেহারি কিন্তু রান্না কমপ্লিট এবং খুবই টেস্টি হয়েছে। না খাওয়ালে তো বুঝাতে পারবো না। তবে আপনারা এভাবে রান্না করে খাবেন। আশা করছি খুব মজা লাগবে, খুবই ভালো লাগবে। যে আ লেবু শসা কেটে রেখেছিলাম। আর এবার ছোট ভাইকে দেওয়ার জন্যই রেডি করছি। আর এই যে আমার আমের আচার ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে কাঁচের জারে তুলে রাখবো। তো আচারটা আসলে এমন আন্দাজ করে বানানো হয়েছে যে আমার মোটামুটি এই জারটা পুরো ভরে গেছে। খুবই মজা হয়েছে আচার। এই সিজনে আসলে কাঁচা আম থাকতে আপনারাও আচারটা তৈরি করে রেখে দেবেন ডালের সাথে, খিচুড়ির সাথে। অনেক মজা লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরেকটা ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।